Dear brothers and sisters, welcome to Science Dada. ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারটি নিয়ে সম্পূর্ণ অ্যানালাইসিস করব। এই চ্যাপ্টারে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের অঙ্ক করতে হবে, তো প্রত্যেকটা অঙ্কই কেমন টাইপের হবে সেই প্যাটার্ন নিয়েও কিন্তু আমি অ্যানালাইসিস করব, সেজন্য ভিডিওটা মন দিয়ে দেখবে। ওকে, এর পাশাপাশি তোমাদের কেমিস্ট্রিতে যতগুলো চ্যাপ্টার রয়েছে অর্থাৎ চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 সম্পূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করো। আর এর পাশাপাশি ম্যাথ, ফিজিক্স, বায়োলজি সমস্ত চ্যাপ্টারগুলির ক্লাস আসতে চলেছে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ফার্স্ট দেখো এই ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক আছে, এই চ্যাপ্টারটাতে আমরা প্রথমত জেনে নিই কী কী বিষয় আছে। তো এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে তড়িৎ রাসায়নিক কোষ, গালভানীয় কোষ, ঠিক আছে। এই দুটো কোষ কেমন টাইপের হয়, এই দুটো কোষের মধ্যে পার্থক্য কী, এই বিষয়টা কিন্তু আমরা জেনে নেব। তারপর নার্সের সমীকরণটা প্রয়োগ করে কি করে তুমি গ্যালভানীয় কোষের তড়িৎচালক বলের পরিমাপ করবে, কোষের প্রমাণ বিভবের সংজ্ঞা দিতে পারবে, এই বিষয়গুলি জানবো। আয়নীয় দ্রবণের যে রোধাঙ্ক রয়েছে, পরিবাহিতা রয়েছে যেটাকে আমরা কাপ্পা দ্বারা চিহ্নিত করি, ঠিক আছে। তারপর মোলার পরিবাহিতা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা জেনে নেব। তারপরে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা পরিমাপের পদ্ধতি, যেমন ধরো কী কী তড়িৎ বিশ্লেষ্য মানে রয়েছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই তো এই সমস্ত বিষয়গুলি জানবো। তারপর মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোরলাসের সূত্রের বিবৃতি আর এর প্রয়োগ অবশ্যই পড়তে হবে। কোরলাসের সূত্রের বিবৃতিটা কি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে কিন্তু এসেই থাকে। ওকে, তারপরে তড়িৎ বিশ্লেষ্য এর সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন কী কী হতে পারে, প্রাইমারি সেল অর্থাৎ প্রাইমারি যে ব্যাটারি রয়েছে, সেকেন্ডারি ব্যাটারি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা জেনে নেব। তো দেখো ফার্স্টে আমাদের জানতে হবে যে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলি, ঠিক আছে। তো দেখো তড়িৎ রাসায়নিক কোষ মানে কি, ধরো যে ব্যবস্থার মাধ্যমে কি হয় তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়, মনে থাকবে তো। তাহলে কি হয় এক্ষেত্রে, তড়িৎ শক্তিটা কিসে কনভার্ট হচ্ছে, আমাদের রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে মনে থাকবে তড়িৎটা কিসে কনভার্ট হচ্ছে, রাসায়নিকে কনভার্ট হচ্ছে। তাহলে তড়িৎ শক্তি যখন রাসায়নিক শক্তিতেও হতে পারে বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে, তখন সেটাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষ কয় প্রকার বলো তো, 2 প্রকারের হয়, 2 টাইপসের হয়। কি কি, ফার্স্ট যেটা আমরা বললাম গ্যালভানীয় কোষ ওটা, আর সেকেন্ড হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে মনে থাকবে তো। এবার দেখো জারণ আর বিজারণ। তো জারণ কথাটার অর্থ মানে মনে রাখবে কি হবে বলো তো, জারণ হচ্ছে ইলেকট্রন বর্জন। তাহলে জারণ মানে কি, ইলেকট্রন বাদ দিয়ে দাও, ঠিক আছে। ইলেকট্রন কি হবে, মাইনাস হবে। তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায় অর্থাৎ বাদ দেয় কোনো একটা রিয়াকশানে, তাহলে মনে রাখবে সেক্ষেত্রে কি ঘটবে, আমাদের জারণ ঘটবে। ওকে, আর বিজারণের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন যোগ হয় অর্থাৎ প্লাস হয়। তাহলে ইলেকট্রন যখন যুক্ত হবে কোনো একটা বিক্রিয়ার মধ্যে, তুমি দেখলেই বুঝতে পারবে, আমি এখনই বুঝাবো, তাহলে সেটাকে আমি বলবো বিজারণ, ঠিক আছে। এবার দেখো ক্যাথোড আর অ্যানোড হয়, তোমরা জানো ক্লাস 10-এ পড়েছিলে ক্যাথোড আর অ্যানোড, তাই তো। এবার এটা যদি কোনো একটা ভোল্ট মিটার হয়, এখানে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটাই, তাহলে এখানে কি থাকে, দুটো তড়িৎদ্বার থাকে তো, একটা হচ্ছে তোমাদের ক্যাথোড হয়, একটা হচ্ছে অ্যানোড হয়। তো ক্যাথোডে কি ঘটবে, ক্যাথোডে মনে রাখবে কবি, আচ্ছা কবি তো সবারই প্রিয় হয়, তাই তো। তাহলে কবি মনে রাখবে, ক ফর ক্যাথোড, বি ফর বিজারণ। তাহলে কবি মনে থাকবে তো। তাহলে ক্যাথোডে কি ঘটবে, বিজারণ ঘটবে, আর অ্যানোডে সবসময় জারণ ঘটবে। একটা মনে থাকলে আরেকটা হয়ে যাচ্ছে, তাই তো। এটা তো অনেকেই কনফিউশনে পড়ে, কনফিউশনের কোনো বিষয় নেই, ঠিক আছে। তাহলে ক্যাথোডে বিজারণ ঘটবে আর অ্যানোডে কিন্তু জারণ ঘটবে। তাহলে এই সমস্ত বেসিক জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে যে ক্যাথোডে কী ঘটে, অ্যানোডে কী ঘটে। আরেকটা বিষয় দেখো, ক্যাথোডে কি হয় বলো তো, পজিটিভ যাবে না নেগেটিভ যাবে, এটা একটা কনফিউশন থাকে। তাহলে দেখো ক্যাটায়ন মানে মনে রাখবে সবসময় কী হয় বলো তো, ক্যাটায়ন মানে হয় সবসময় পজিটিভ। তাহলে ক্যাথোডে কি ঘটে, ক্যাথোডে তো ক্যাটায়নই যাবে, তাহলে পজিটিভ হবে। আর অ্যানোডে অ্যানায়ন যায়, অর্থাৎ অ্যানোডে কি যাবে, নেগেটিভ যাবে। নেগেটিভ আয়নগুলো সবসময় কিসে যাবে, অ্যানোডে যাবে। তাহলে এই ব্যাপারটা মনে থাকলো। তাহলে ক্যাথোডে ক্যাটায়ন যাচ্ছে, অ্যানোডে অ্যানায়ন যাচ্ছে। তাহলে এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো ফার্স্টে তোমাদের একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন। কোষের সংগঠিত বলে এটা একটা সেলে তোমাদের বিক্রিয়াটা ঘটছে। দেখো জিঙ্ক রয়েছে, ব্র্যাকেটে এস বলতে কি, তুমি যে কি জানো ব্র্যাকেটে এস বলতে কি, ব্র্যাকেটে এস বলতে হচ্ছে সলিড, আর ব্র্যাকেটে এ কিউ বলতে কি, এটা হচ্ছে জলীয় ফর্মে রয়েছে অর্থাৎ অ্যাকোয়াস ফর্মে রয়েছে। দেখো এক্ষেত্রে জিঙ্কটা কিসে কনভার্ট হয়ে গেল, Zn2+। এবার দেখো তো এক্ষেত্রে ইলেকট্রন কি হয়েছে, বেড়েছে। এবার ইলেকট্রন যদি বাড়ে তাহলে সেটা আমরা কি বলবো, বিজারণ, তাই তো। ইলেকট্রন গ্রহণ হচ্ছে,
তাহলে এক্ষেত্রে কি ঘটছে বিক্রিয়াটা, জারণ বিক্রিয়া ঘটছে, তাই তো। অর্থাৎ জিঙ্কের এক্ষেত্রে জিঙ্ক সলিড যেটা রয়েছে জারণ ঘটে কিন্তু এক্ষেত্রে Zn2+ তৈরি করছে। আর কপারের ক্ষেত্রে লক্ষ্য করো, কপার 2+ ছিল, 2+ থেকে কপার হয়েছে, অর্থাৎ দুটা থেকে একটাই চলে আসছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা বিজারণ ঘটেছে, তাই তো। এবার দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় উৎপন্ন রাসায়নিক শক্তিকে কোষটি কী করে দিচ্ছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দিচ্ছে। যখন Zn2+ এবং কপার 2+ আয়নের গাঢ়ত্বের একক হয় তখন এর তড়িৎ বিভবের মান কত হচ্ছে বলো তো, 1.1 হয়ে যাচ্ছে, 1.1 ভোল্টের সমান হয়ে যাচ্ছে। এই সমস্ত ডিভাইসগুলিকে বা যন্ত্রগুলিকে আমরা কি বলবো, গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ। বা আরেকটা সংজ্ঞা তোমরা বলতে পারো যে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তিটা কি হয়ে যাচ্ছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাকে আমরা গ্যালভানীয় কোষ বলে থাকি বা ভোল্টীয় কোষ বলি। যেমন কি কি হতে পারে, ধরো উদাহরণের হিসেবে আমি বলতে পারি ড্যানিয়েল সেল, নাম তো শুনেছো, ড্যানিয়েল সেল, তারপর হচ্ছে ড্রাই সেল যেটা বা নির্জল সেল বলা হয়, তারপর ব্যাটারি, জ্বালানি কোষ, এগুলো সবই কিন্তু গ্যালভানীয় বা ভোল্টীয় কোষের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল, একদমই সোজা কনসেপ্ট। এরপরে দেখো, গ্যালভানীয় কোষ এক ধরনের, তাহলে কি দাঁড়ালো, তড়িৎ রাসায়নিক কোষ যেটাতে স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ, যেটাকে আমরা বলি রেডক্স রিঅ্যাকশন, ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়ায় রাসায়নিক শক্তিকে কিসে কনভার্ট করছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দিচ্ছে। আর এই ডিভাইসে স্বতঃস্ফূর্ত রেডক্স বিক্রিয়ায় যে একটা গিবস শক্তি বৈদ্যুতিক কার্যে রূপান্তরিত হচ্ছে। গিবস হচ্ছে একটা কি বলতো সায়েন্টিস্ট, যিনি এই বিষয়টি মানে আমাদের সামনে তুলে ধরেন, সেই জন্য ওনার নাম অনুসারে এটাকে গিবস শক্তি বৈদ্যুতিক বলা হয় আর কি। যেটি কোনো মোটর বা অন্যান্য বৈদ্যুতিক গ্যাজেট, যেমন কী হতে পারে, ধরো হিটার হতে পারে, পাখা হতে পারে, ঠিক আছে, তারপর গিজার হতে পারে, ইত্যাদি চালানোর জন্য কিন্তু এই বিষয়টা আমরা ব্যবহার করি বা এই কোষগুলি ব্যবহার করি, গ্যালভানীয় সেল, তাই তো। এবার দেখো, আরেকটা রিয়াকশন দেওয়া হয়েছে, অর্থাৎ ওই রিয়াকশনটা এক্ষেত্রে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া আর জারণ অর্ধ বিক্রিয়া কিন্তু নির্বাচন করতে হবে। তো এক্ষেত্রে লক্ষ্য করো, তো প্রথমে তো বললাম যে জিঙ্ক থেকে এটা যে যাচ্ছে এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া ঘটছে, তাই তো, এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। আর এক্ষেত্রে কপার 2+ থেকে কি হচ্ছে, কপার, এটা আমাদের হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে দেখো Cu2+, এক্ষেত্রে দুটো ইলেকট্রন বাদ দিয়ে তো এটা তৈরি হচ্ছে, সেজন্য এটা আমরা বলছি বিজারণ অর্ধ বিক্রিয়া হবে। আর এক্ষেত্রে জিঙ্ক Zn সলিড Zn2+ + 2e হচ্ছে, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে। দেখো এক্ষেত্রে জিঙ্ক ছিল, এটা 2+ হয়ে অর্থাৎ দুটো ইলেকট্রন যোগ হয়েছে, তাহলে এটা হচ্ছে জারণ, তাই তো। আর এক্ষেত্রে লক্ষ্য করো Cu2+ + 2e- হয়েছে, তাহলে এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাকে এরকম ইকুয়েশন দিয়ে দিবে, ইকুয়েশন দিয়ে তোমাকে বলতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া কি, জারণ অর্ধ বিক্রিয়া কি। এবার এটা কম্বাইনে আরেকটা রিয়াকশন হয় যেটা টোটাল সেল রিয়াকশন, সেটাও কিন্তু দিতে হবে, বুঝলে তো। তাহলে দেখো Zn ব্র্যাকেটে সলিড প্লাস Cu2+ অ্যাকোয়াস, এর থেকে Zn2+ প্লাস হচ্ছে Cu সলিড হয়েছে, তাহলে এক্ষেত্রে Cu2+ + 2e- হয়েছে এবং তার দ্বারা আমাদের কিন্তু কপার সলিড যেটা বিজারণ অর্ধ বিক্রিয়া বলছি আমরা। আর Zn ব্র্যাকেটে সলিড, এখান থেকে অ্যারো Zn2+ প্লাস হচ্ছে 2e-, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া ঘটেছে, তাই তো। এরপরে দেখো, কপার তড়িৎদ্বারকে বিজারণ অর্ধকোষ আর জিঙ্ক তড়িৎদ্বারকে এক্ষেত্রে আমরা কি বলছি, জারণ অর্ধকোষ বলতে পারি, তাই তো, এটাই তো বুঝলাম আমরা। এবার দেখো, তড়িৎদ্বার আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে একটা বিভব পার্থক্য থাকে। এবার এই যে বিভব পার্থক্যটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো, তড়িৎদ্বার বিভব বলবো। যখন অর্ধকোষে উপস্থিত প্রতিটা উপাদানের গাঢ়ত্ব একক হবে তখন সেটাকে আমরা কি বলবো, প্রমাণ তড়িৎদ্বার বিভব বলবো। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভব কি বোঝা গেল। প্রমাণটা কখন হবে, অর্ধকোষে উপস্থিত প্রতিটা উপাদানের গাঢ়ত্ব যদি 1 হয়ে যায়, তাহলে গাঢ়ত্বটা কত হতে হবে, 1 হতে হবে, অর্থাৎ একক মানে 1। তো 1 যদি হয় সেটা হচ্ছে প্রমাণ হবে। আর এমনি নর্মাল তড়িৎদ্বার আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে যদি বিভব পার্থক্য লক্ষ্য করা যায় সেটা শুধু তড়িৎদ্বার বিভব হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা, ওকে। এরপরে দেখো, একটা কোষ বিক্রিয়া দিয়েছে, কপার ব্র্যাকেটে সলিড প্লাস এক্ষেত্রে 2 Ag প্লাস অ্যাকোয়াস হচ্ছে, কপার 2+ অ্যাকোয়াস প্লাস হচ্ছে 2 Ag সলিড হচ্ছে। তো এক্ষেত্রেও সেম অর্ধকোষ বিক্রিয়া তোমাদের লিখতে হবে। তো এটা খুবই সোজা আর মজাদারি, ঠিক আছে। রিয়াকশনগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর বারবার করবে, দেখবে রেডি হয়ে। এখান থেকে কি তৈরি হচ্ছে, Cu2+ অ্যাকোয়াস প্লাস হচ্ছে 2 Ag। তো এক্ষেত্রে আমাদের ক্যাথোড বা বিজারণ বিক্রিয়াটা যেটা রয়েছে সেটা হবে 2 Ag প্লাস অ্যাকোয়াস প্লাস হচ্ছে 2e-। আর এক্ষেত্রে দেখো 2 Ag ব্র্যাকেটে সলিড তৈরি হচ্ছে, এটা হচ্ছে সিলভার নেওয়া হয়েছে, তাই তো। এবার অ্যানোড বিজারণ বিক্রিয়াতে কি হবে, কপার ব্র্যাকেটে সলিড, কপার 2+ অ্যাকোয়াস আর হচ্ছে 2 ইলেকট্রন বেরিয়ে যাবে এক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এরপরে দেখো, যদি এটাকে আমরা এমনি যেটাকে বলে সল্ট ব্রিজ, আচ্ছা সল্ট ব্রিজটা কি বলো তো, সল্ট ব্রিজ বা যেটাকে আমরা বলি
হচ্ছে লবণ সেতু, বাংলায় বলা হয় এটাকে লবণ সেতু। তো এটা কি করে তৈরি করা হয় আর এর কার্যপ্রণালী কি সেটা আমরা জেনে নিই এখন। দেখো লবণ সেতু হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নের গতিবেগ প্রায় সমান, মানে এক্ষেত্রে আমাদের পজিটিভ আর নেগেটিভ এই দুটোর এটাকে সেম, গতিবেগটাকে সেম রাখতে হবে। আর এরূপ কোনো উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন ধরো কী কী রয়েছে, পটাশিয়াম ক্লোরাইড KCl দিতে হবে, বা ধরো KNO3 দিলে বা NH4NO2 দিলে, ঠিক আছে, এই সমস্ত তড়িৎ বিশ্লেষ্যগুলো কিন্তু আমাদের লাগবে। গাঢ় দ্রবণে সামান্য পরিমাণ অ্যাগার অ্যাগার মিশ্রিত করে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে উত্তপ্ত করার পর দ্রবণটাকে একটা ইউ আকৃতির ফানেলের মধ্যে নিতে হবে, ইউ আকৃতির কাচের নলের মধ্যে ঢালতে হবে, এবং ঢালার ফলে শীতল করলে পরে যদি আমরা ঠান্ডা করি তাহলে দেখব দ্রবণটি জেলির মতো জমে গেছে, ঠিক আছে, জেলি যেমন হয় না, তোমরা অনেকে জেলি খেয়েছো জ্যাম পাউরুটি দিয়ে, তাই তো, ওই সেরকম জেলির মতো কিন্তু জমে যাবে। এবং এভাবে প্রাপ্ত সিস্টেমটিকে আমরা কিন্তু লবণ সেতু বলছি। তাহলে এক্ষেত্রে কন্ডিশনগুলো মনে রাখতে হবে, মাস্ট বি। তো প্রথমত ক্যাটায়ন আর অ্যানায়নের যে গতিবেগ সেটাকে সমান রাখতে হবে। তড়িৎ বিশ্লেষ্য কী নিতে হবে, যেমন ধরো KCl, তারপর হচ্ছে KNO3, NH4NO2 এগুলো নিতে হবে, ঠিক আছে, আর সামান্য পরিমাণ অ্যাগার অ্যাগারে নিতে হবে। এবার নেওয়ার পরে কি করতে হবে, একটা ইউ আকৃতি ফানেলের মধ্যে এটাকে ঢালতে হবে, ঢালার পরে দেখবো আমরা জেলির মতো জমে গেছে। তাহলে যেই সিস্টেমটা অবশ্যই উত্তপ্ত করতে হবে, উত্তপ্ত করার পরে আমরা জেলির মতো একটা অংশ পাবো বা জমে যাবে, সেই জিনিসটাকে আমরা বলি লবণ সেতু, ঠিক আছে। দেখো এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্যাটায়ন আর অ্যানায়ন গতিবেগ প্রায় সমান হতে হবে, এটা কন্ডিশন মাস্ট বি, অ্যাপ্লাই করতেই হবে। ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটি কোষ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না এক্ষেত্রে। আর লবণ সেতুর কাজ কি হয় বলো তো, দুটো অর্ধকোষের দ্রবণের মধ্যে যে সংযোগ স্থাপন করা হয়, সেই সংযোগ স্থাপন করতে কিন্তু আমাদের লবণ সেতু ব্যবহার করা হয়। অর্ধকোষ দুটি দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ থাকতেও সাহায্য করে। আর লবণ সেতুর উপস্থিতিতে একটি তড়িৎ কোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অন্য অর্ধকোষের দ্রবণের সঙ্গে কিন্তু মিশে যেতে পারে না। তাহলে এই কন্ডিশনগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে এক্ষেত্রে দেখো এই রিয়াকশনটার ক্ষেত্রে কপার ব্র্যাকেটে সলিড একটা টার্ন, অর্থাৎ এক্ষেত্রে একটা দাগ দেবে, ঠিক আছে, তারপরে Cu2+ অ্যাকোয়াস, এই যে ডবল টার্নটা দেখছো, ডবল দাগটা, এটাকে সল্ট ব্রিজ বলছি আমরা, ঠিক আছে, বা ডবল টার্নও বলা হয়। Ag+ অ্যাকোয়াস, আবার সিঙ্গেল টার্ন Ag সলিড। তো এক্ষেত্রে আমাদের যদি তোমাকে বলা হয় ই সেলের মান বের করো, তো ই সেলের ক্ষেত্রে প্রথমত মনে রাখবে ই ডান পক্ষ মাইনাস ই বাম পক্ষ হবে। তো এক্ষেত্রে ডান পক্ষ সবসময় দেখো, ডান পক্ষতে তুমি যদি এই রিয়াকশনটার ক্ষেত্রে দেখো, কোষ বিক্রিয়াটার ক্ষেত্রে Ag+ রয়েছে, তাই তো, তাহলে এক্ষেত্রে Ag+ বাই কী হবে, এ হবে। আর এক্ষেত্রে Cu2+ বাই হবে হচ্ছে বা সিঙ্গেল টার্ন হচ্ছে যেটাকে বলে কপার। তাহলে এটা দেখলেই ওকে। এটাকেই কিন্তু আমরা ই সেল যখন বের করবো তখন এইভাবে কিন্তু লিখতে হবে। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এইভাবে কিন্তু কোশ্চেন করা হয়। তো তোমাদের 2 মার্কস 3 মার্কস বা 5 মার্কস এইভাবেই তো 4th সেমিস্টারের হচ্ছে নাম্বারিং হবে। তো এটা 2 মার্কের দিতে পারে, ঠিক আছে, তো ভালো করে দেখবে, এরকম করে সেম রিয়াকশন দেবে। বা এক্ষেত্রে অন্য কিছু কপার রয়েছে, সেক্ষেত্রে জিঙ্ক থাকতে পারে, তাই তো, জিঙ্ক বা অন্য কিছু থাকতে পারে, সেই বিভিন্ন মৌল দিয়ে কিন্তু এই রিয়াকশনগুলো দেওয়া হবে। প্যাটার্ন জানলেই পাস করতে পারবে, তাই না। ওকে, এরপরে দেখো নার্নস্টের ইকুয়েশন। দেখো 2m⁴n প্লাস অ্যাকোয়াস রয়েছে, এক্ষেত্রে 2Ne, দুটো অর্থাৎ n সংখ্যক ইলেকট্রন বেরিয়ে কি তৈরি করছে, আমাদের m ব্র্যাকেটে সলিড তৈরি করছে। তো এই তড়িৎদ্বার বিক্রিয়ায় তড়িৎদ্বার বিভবের সমীকরণটা কি হবে, তো মনে রেখো এক্ষেত্রে হবে ই সাফিক্সে, অর্থাৎ ই কিন্তু নিচে রয়েছে, ঠিক আছে, সাফিক্সে রয়েছে m⁴n প্লাস বাই m সমান সমান এক্ষেত্রে কী হবে e⁴v m সাফিক্সে m⁴n প্লাস বাই m, এক্ষেত্রে মাইনাস RT/NF ln m বাই m⁴n প্লাস হয়, এটা কিন্তু হচ্ছে ফর্মুলা হয়, ঠিক আছে। দেখো এবার এটার ক্ষেত্রে m⁴n প্লাস হচ্ছে কি ডিভাইডেড বাই m বা সল্ট ব্রিজ যেটা, তারপর e⁴m⁴n প্লাস বাই m মাইনাস RT/NF ln 1 বাই কি হচ্ছে এক্ষেত্রে m⁴n প্লাস হচ্ছে। এবার দেখো এটাতে গেল থিওরি, তাই তো, নার্সটের সমীকরণের থিওরি। এবার এই অ্যাপ্লাই করার জন্য একটা আমি রিয়াকশন দিয়েছি, সেই রিয়াকশনটা দেখো। এক্ষেত্রে নেওয়া হচ্ছে নিকেল ব্র্যাকেটে সলিড প্লাস 2 Ag+ অ্যাকোয়াস। এবার এখান থেকে কি তৈরি হচ্ছে দেখো, নিকেল 2+ অ্যাকোয়াস প্লাস হচ্ছে 2 অণু সিলভার অর্থাৎ Ag সলিড। এই বিক্রিয়ার ক্ষেত্রে নার্সটের সমীকরণ নিম্নরূপে লেখা যায়। কিভাবে লেখা যাবে দেখো, এক্ষেত্রে ই কোষের মানটা যদি তুমি বের করো, তাহলে e⁴ হচ্ছে v সেল কি তৈরি হবে মাইনাস RT/2f log Ni2+ বাই হবে Ag2+ হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, এখানে ধরো ই সেল লেখা রয়েছে সমান সমান e⁴v,
এখানে আবার এখানে সেল লেখা রয়েছে মাইনাস আর টি ডিভাইডেড বাই 2f হবে। তারপর এক্ষেত্রে এল এন যেটা রয়েছে, অর্থাৎ প্রথমে কি রয়েছে যেটা ni2 প্লাস সেটা ni2 প্লাস হবে থার্ড ব্র্যাকেটে, আর নিচে হবে হচ্ছে আমাদের এ জি প্লাস আর এক্ষেত্রে 2। দেখো এক্ষেত্রে যেটা সামনে 2টা রয়েছে, সামনে যদি কোনো 2 রোখে ওটা হচ্ছে পাওয়ারে চলে যাবে, ঠিক আছে। সেজন্য এক্ষেত্রে এজি প্লাস আর এক্ষেত্রে পাওয়ারে 2 হয়েছে। তাহলে মাথায় থাকবে তো। তাহলে ফর্মুলাটা কি, ই সেল সমান সমান ই টু দি পাওয়ার ভি সাফিক্সে সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এক্ষেত্রে 2f হবে, আর লগ উপরে ni2 প্লাস ডিভাইডেড বাই হবে এজি প্লাস হোল স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আরেকটা আমি ইকুয়েশন নিয়ে এসেছি যে ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি, এ থেকে কি হচ্ছে এনই মাইনাস বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এনতম ইলেকট্রন কিন্তু বেরিয়ে যাচ্ছে। তারপরে কি তৈরি হচ্ছে, স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি। এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে নার্নস্টের যে ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশনটা কি হবে, ই সেল সিমিলার ওয়েতে ই টু দি পাওয়ার ভি সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ এল এন কিউ। এবার এক্ষেত্রে দেখো ই টু দি পাওয়ার ভি সাফিক্সে সেল মাইনাস এল এন সি টু দি পাওয়ার সি হবে, আর ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই হবে এক্ষেত্রে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি হবে। কেন, কারণ এক্ষেত্রে লক্ষ্য করো তুমি, আমি কি বললাম সামনে যেটা থাকবে ওটা পাওয়ারটা কি হবে উপরে চলে যাবে। এক্ষেত্রে আমি এটা লিখেছি এখানে ই টু দি পাওয়ার ভি সেল সমান মাইনাস হচ্ছে এক্ষেত্রে এল এন এর পর কি হবে সি টু দি পাওয়ার সি, অর্থাৎ ব্র্যাকেটের ওপরে কিন্তু, আর এক্ষেত্রে ডি টু দি পাওয়ার স্মল ডি ডিভাইডেড বাই এক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যাপিটাল এ টু দি পাওয়ার স্মল এ আর এক্ষেত্রে বি টু দি পাওয়ার স্মল বি। তাহলে মাথায় থাকবে তো, এখানে টাইপিংয়ের জন্য এরকম দেখাচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালিতে এরকম হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে এল এন সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং আর খুবই ইম্পর্টেন্ট পোর্শন এই পার্টটা, অবশ্যই পরীক্ষা দিতে পারে, তো অবশ্যই ভালো করে দেখো। আর নার্নস্টের সমীকরণ এই ব্যাপারগুলো তোমরা প্র্যাকটিস করবে খাতায়, বারবার পড়বে, দেখবে রেডি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো একটা অঙ্ক রয়েছে, নিম্নলিখিত বিক্রিয়া সম্পর্কিত কোষটির সাংকেতিক রূপটি লিখো। যেমন কি দিয়েছে ম্যাগনেসিয়াম ব্র্যাকেটে সলিড, এর থেকে 2 mg প্লাস, আর ব্র্যাকেটে দেখো এই ক্ষেত্রে মোলার মানটা দিয়ে দিয়েছে অর্থাৎ 0.0001 m। এই ক্ষেত্রে কি তৈরি হচ্ছে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস তৈরি হচ্ছে 0.130 তার মান, এবং 2 অণু কি তৈরি হচ্ছে, সিলভার ব্র্যাকেটে সলিড তৈরি হচ্ছে। কোয়েশ্চেনে দেখো তোমাদের ই টু দি পাওয়ার ভি এর মানটা অবশ্যই দেওয়া থাকবে, তো এই ক্ষেত্রে মানটা দেওয়া আছে 3.14, আর তাহলে এক্ষেত্রে আমাদের গণনা করতে হবে। এক্ষেত্রে আমাদের ই সেল যেটা রয়েছে অর্থাৎ ই সেল কিন্তু বের করতে হবে, ই সেলের মানটা এক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন মার্ক। তো প্রথমত দেখো এই যে এই পার্টটা রয়েছে সেটাকে আমাদের কি করতে হবে, আগে এভাবে কোষ বিক্রিয়ার মতো ফর্মে লিখতে হবে। তো আমরা দেখো এক্ষেত্রে ম্যাগনেসিয়াম রয়েছে আর এক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2 প্লাস তৈরি হচ্ছে, তাহলে কি ম্যাগনেসিয়াম এক সাইডে লিখে দাও। সেজন্য এক্ষেত্রে আমি লিখলাম ম্যাগনেসিয়াম সিঙ্গলটন Mg2 প্লাস, মানটা অবশ্যই লিখবে। তারপর এক্ষেত্রে সল্ট ব্রিজ বা ডবল টন, এক্ষেত্রে কি রয়েছে আমাদের সিলভার প্লাস, তাহলে এক্ষেত্রে আমাদের Ag প্লাস, আর অবশ্যই মানটা দিয়ে দিতে হবে, আর একটা টার্ন মানে একটা দাগ কি সিলভার দিতে হবে। তো এইভাবে অবশ্যই আমরা এটাকে লিখতে পারি, তাই তো। এবার এক্ষেত্রে ই সেলের যে ফর্মুলাটা হয় জাস্ট ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, বাস অঙ্ক কমপ্লিট। তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা অবশ্যই কি হয়, ই সেল সমান সমান ই টু দি পাওয়ার ভি সেল আর টি ডিভাইডেড বাই 2f, এক্ষেত্রে এল এন টু দি পাওয়ার কী হবে ম্যাগনেসিয়াম 2 প্লাস ডিভাইডেড বাই এক্ষেত্রে হবে আমাদের Ag প্লাস। মনে রাখবে এই যে বিক্রিয়াটার এই পার্টটা এটা সবসময় কী হয় বলো তো, এটা হয় সবসময় আমাদের ক্যাথড, অর্থাৎ বাঁ দিকেরটা কী হবে সবসময় ক্যাথড হবে, আর ডান দিকেরটা সবসময় মনে রাখবে প্রথমত আমাদের ক্যাথড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া বের করতে হবে। তাহলে এক্ষেত্রে ম্যাগনেসিয়াম Mg2 প্লাস এটা হবে অ্যানোড, আর এই দিকেরটা ডান দিকেরটা হবে ক্যাথড। ওকে, তাহলে এক্ষেত্রে RT ডিভাইডেড বাই 2F ln Mg2 প্লাস অর্থাৎ এই পার্টটা, আর নিচে হবে হচ্ছে Ag প্লাস। এক্ষেত্রে সামনে কত রয়েছে 2, দেখবে ইকুয়েশনটাতে সামনে 2 রয়েছে, সেজন্য 2 টু দি পাওয়ার কী হয়ে গেল আমাদের পাওয়ারে 2 চলে গেল। এবার জাস্ট মানগুলো বসিয়ে দাও। দেখো ই টু দি পাওয়ার ভি সেল যেটা রয়েছে সেটার মান 3.17 ভোল্ট রয়েছে, তাহলে এক্ষেত্রে এটা হলো, তাহলে ই টু দি পাওয়ার ভি সেলের মানটা কিন্তু 3.17 হবে, ঠিক আছে। এক্ষেত্রে এটা 3.17 হবে। এবার চলে আসো নিচে, দেখো তাহলে 3.17 ভোল্ট বসিয়ে দিলে এবার RT যেটার মানটা সেটা 0.059 ডিভাইডেড বাই 2, এক্ষেত্রে এলএনটা লগে কনভার্ট করো, তাহলে 0.130 ডিভাইডেড বাই কী আসবে
জাস্ট মানটা বসিয়ে দাও। দেখো ম্যাগনেসিয়াম 2+ এর মান কত ছিল আমাদের 0.130 এটা ছিল, তাই তো? দেখো মানটা এটা ছিল। আর Ag+2 এর মানটা ছিল আমাদের 0.0001 এর, যেহেতু টু দি পাওয়ার 2 ছিল অর্থাৎ স্কোয়ার ছিল, সেজন্য এক্ষেত্রে আমরা স্কোয়ার লিখে দিলাম। তো এটা ক্যালকুলেশন করলে 3.17 ভোল্ট থেকে এটা যদি টোটালটা ক্যালকুলেশন করো তাহলে 0.21 ভোল্ট বেরোবে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 2.96 ভোল্ট বেরোয়। তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সারটা আমাদের যেটা ই সেলের মান সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। এবার নার্সের সমীকরণ থেকে সাম্য ধ্রুবকের মান যদি নির্ণয় করো তাহলে e⁻v সেল সমান সমান কী হয় ফর্মুলা 2.303 RT ডিভাইডেড বাই NF log KC হয়। ঠিক আছে, এটা মনে থাকবে তো? যখন সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে বলবে তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো আরেকটা কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত বিক্রিয়াটির ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান গণনা করো। তো এক্ষেত্রে দেখো ইকুয়েশনটা দিয়েছে যেটা কেমিক্যাল রিয়াকশন কপার ব্র্যাকেটে সলিড প্লাস 2 Ag প্লাস অ্যাকোয়াস। এক্ষেত্রে কি তৈরি হচ্ছে? কপার 2 প্লাস অ্যাকোয়াস প্লাস হচ্ছে 2 Ag সলিড। এক্ষেত্রে e⁻v সেলের মান 0.46 দিয়েছে। তো প্রথমত আমাদের e⁻v সেলের মানটা কি হয়? যেহেতু সাম্য ধ্রুবকের মান আমরা ফর্মুলা একটু আগে জানলাম কি হয় 0.059 ভোল্ট ডিভাইডেড বাই 2 log KC হয়। তাই এক্ষেত্রে log KC এর মানই তো আমাদের বের করতে হবে। তাহলে দেখো log KC যদি এদিকে নিয়ে আসি তাহলে এক্ষেত্রে আমাদের থাকছে 0.46 যেটা হচ্ছে ইভি সেলের মানটা, তাই তো? তো এটা বসিয়ে দাও ইন্টু 2/0.059 ভোল্ট, এটা হলো। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে 1.56। ওকে, এবার কেসি লগটাকে এদিকে নিয়ে আসো, তাহলে দেখবে লগ যদি তুমি এটার মান বসাও তাহলে 3.92 × 10⁻15 কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, খুবই মজাদার অঙ্ক আর ইন্টারেস্টিং, ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে হয়ে যাবে। তড়িৎ রাসায়নিক কোষ এবং রাসায়নিক বিক্রিয়ার গিবস মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হয় ডেল্টার সমান সমান -NFE সেল। মনে থাকবে তো? এই সম্পর্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এই সম্পর্ক রিলেটেড কিন্তু তোমাদের ম্যাথমেটিক্স করতে হবে। তাহলে ডেল্টা সাফিক্স আর সমান সমান -NFE সেল। তাহলে এক্ষেত্রে ডেল্টার G⁻J ইকুয়াল টু আমরা লিখতে পারি -RLT RTLNK। ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলা। ওকে, এরপর দেখো এই ফর্মুলা রিলেটেড একটা অঙ্ক কি বলেছে? ড্যানিয়েল কোষের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান 1.1 ভোল্ট। তাহলে নিম্নের বিক্রিয়াটির ক্ষেত্রে প্রমাণ গিবস মুক্ত শক্তির গণনা করো। তো দেখো এক্ষেত্রে রিয়াকশনটা জিঙ্ক ব্র্যাকেটে সলিড প্লাস কপার 2 প্লাস অ্যাকোয়াস। এক্ষেত্রে অ্যারো Zn2 প্লাস অ্যাকোয়াস প্লাস Cu ব্র্যাকেটে সলিড দিয়েছে। তো এক্ষেত্রে আমাদের ডেল্টার G⁻J সমান সমান -NFE⁻v সেল। তো e⁻v সাফিক্সে সেল, এই ফর্মুলাটা জাস্ট বসিয়ে দাও। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি n এর মান এক্ষেত্রে কিন্তু 2 হচ্ছে, আর f এর মান কত হয় 96,487। এক্ষেত্রে কুলম মোল ইনভার্স, আর e⁻v সেলের মান তো 1.1 বলেই দিয়েছিল, জাস্ট মানগুলো বসিয়ে দাও, দেখবে আমাদের অ্যান্সার চলে আসবে -212.27 কিলোজুল মোল ইনভার্স। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা কি? কোনো পদার্থের রোধ পদার্থটার দৈর্ঘ্য যেটা আমরা এল ধরি, অবশ্যই দৈর্ঘ্য লেন্থকে আমরা তো এল দ্বারাই চিহ্নিত করি, এর সঙ্গে সমানুপাতিক এবং পদার্থটার যে প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে অর্থাৎ এরিয়ার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা সম্পর্কটা কি পাচ্ছি? দেখো সম্পর্কটা এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে আর ভেরিজেস L/A। এবার ভেরিজেসটাকে যদি তুমি উঠায় দাও তাহলে এক্ষেত্রে একটা কনস্ট্যান্ট আসবে যেটা হচ্ছে রো দ্বারা আমরা চিহ্নিত করি। তাহলে এক্ষেত্রে আর সমান সমান কি আসছে? রো L/A। এটাই তো আমাদের সম্পর্ক। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতার ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ঠিক আছে, এবার দেখো সমানুপাতিক ধ্রুবক যেটা রো, গ্রিক শব্দ রো, অবশ্যই এটাকে আমরা রেজিস্টিভিটি বা হচ্ছে রোধাঙ্ক বলছি, বা এটাকে স্পেসিফিক রেজিস্ট্যান্সও বলা হয় অর্থাৎ আপেক্ষিক রোধ। তো এই ক্ষেত্রে 1 মার্কের কোশ্চেন আসতে পারে, 1+1 করেও তো কোশ্চেন আসতে পারে, তাই না? তাহলে এসআই পদ্ধতিতে এর একক কী হবে বলো তো? ওহম মিটার হবে, আর অনেক ক্ষেত্রে কিন্তু ওহম সেন্টিমিটারও হয়। তাহলে এই এককগুলো অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে মনে থাকবে তো এককগুলো ওহম মিটার এসআইতে, আর সিজিএসে হচ্ছে ওহম সেন্টিমিটার। ওকে, দেখো 1 ওহম মিটার মানে 100 ওহম বলতে পারো, তাহলে 1 ওহম সেন্টিমিটার মানে কত হবে? 0.01 ওহম মিটার, সিম্পল। এবার দেখো রোদের আর এর অনন্যকে আমরা কি বলি? পরিবাহিতা, যেটাকে আমরা জি দ্বারা চিহ্নিত করি। এটার থেকে নিচের সম্পর্কটা পাওয়া যাবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে জি সমান সমান কি 1/r। ঠিক আছে, তাহলে সমান সমান এক্ষেত্রে আমরা লিখতে পারি যে A/I সমান সমান এক্ষেত্রে দেখো কাপ্পা A/A। ঠিক আছে, A/L যেটা এটা হচ্ছে L হবে, অর্থাৎ লেন্থের কথা তো বলছি আমরা, তাই না? তাহলে জি সমান সমান 1/r সমান সমান A/L লিখতে পারি, সমান সমান কাপ্পা A/L
এলও লিখতে পারি। ঠিক আছে, এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কী হয়? সিমেন্স। অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, এককগুলো মোস্ট ইম্পর্টেন্ট হয়, তো ভালো করে দেখবে। তাহলে সিমেন্স হয় কিন্তু এসআইতে, এসআই পরিবাহিতার একক। আর বা এটাকে ওহম ইনভার্সও লিখতে পারো বা মৌ লিখতে পারো। ওহম লিখলে পরে ওহম অবশ্যই ইনভার্স দেবে, আর যদি তুমি ওহমটা ইনভার্স না দাও তাহলে হচ্ছে মৌ লিখতে পারো। ঠিক আছে, যেটা হচ্ছে উল্টা আমরা বলি ওহম, যেটাকে আমরা মৌ বলি। ঠিক আছে, রোধাঙ্কের অনন্যকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। তাহলে পরিবাহিতার এসআই একক কী হচ্ছে? সিমেন্স মিটার ইনভার্স হবে, অর্থাৎ এস এম ইনভার্স। দেখো 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রচ্ছদ বিশিষ্ট কোনো পদার্থের পরিবাহিতা হলো সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। এককে পদার্থটির পরিবাহিতা লক্ষ্য করা যেতে পারে। কি হবে এই ক্ষেত্রে? 1 সিমেন্স সেন্টিমিটার ইনভার্স সমান সমান তুমি বলতে পারো 100 সিমেন্স মিটার ইনভার্স। তাহলে মাথায় থাকলো তো, একদমই সোজা কনসেপ্ট। ওকে, পরিবাহিতার মানের উপর নির্ভর করে পদার্থগুলিকে আমরা কী কী করতে পারি? পরিবাহী করতে পারি, অন্তরক করতে পারি, অর্ধপরিবাহী, এই 3টে শ্রেণীতে ভাগ করতে পারি। পরিবাহী মানে কি? যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন হবে সেটাকে আমরা পরিবাহী বলি, একদম সোজা। অন্তরক মানে কি? যার মধ্যে কোনো তড়িৎ ইলেকট্রিসিটি পাসই হয় না, সেটাকে আমরা অন্তরক বলি। আর অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর, যেমন ধরো মিডিল বরাবর, অর্থাৎ অল্প অল্প তবুও যাবে। মিডিলে যদি থাকে সেটা হচ্ছে অর্ধপরিবাহী, যেমন জার্মেনিয়াম, সিলিকন, তাই তো? এগুলো হচ্ছে অর্ধপরিবাহী ধরা হয়, সেমিকন্ডাক্টর ধরা হয়। তাহলে এই 3টা মানে পার্টে কিন্তু আমরা ভাগ করি। ধাতু আর তাদের সংকর ধাতুগুলিকে পরিবাহিতার মান খুব ভালো হয় বা বেশি হয় বলে এদের আমরা পরিবাহী বলি। কিছু কিছু অধাতু যেমন কী কী হতে পারে? কার্বন ব্ল্যাক, গ্রাফাইট, কিছু জৈব পলিমার, এরা কিন্তু তড়িৎ পরিবাহী হয়। এবার গ্লাস, সেরামিক ইত্যাদির ন্যায় পদার্থের পরিবাহিতার মান খুব কম, এদেরকে আমরা অন্তরক বলি। যেমন কাঠ হবে, কাঁচ হবে, তাই তো? এগুলোকে কোনোদিন তড়িৎ পরিবহন করতে পারে না, সেজন্য এগুলোকে আমরা অন্তরক বলি। সিলিকন, ডোপিং করা সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইডের পরিবাহিতার মান পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি হয়, সেজন্য এগুলোকে আমরা সেমিকন্ডাক্টর বলি। ঠিক আছে, এই কনসেপ্টটা ইজি, কিন্তু তাও কোনো সময় কোশ্চেন দিয়ে দিতে পারে, তো দেখে রাখবে। এরপরে তড়িৎ পরিবহন নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে। কি কি? প্রথমত, ধাতুটা কেমন টাইপের, অর্থাৎ ধাতুটার প্রকৃতি আর গঠন অবশ্যই দেখতে লাগবে তড়িৎ পরিবহনের জন্য। প্রতিটা পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, সেটা দেখতে হবে। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে এটা হ্রাস পায়, অর্থাৎ টেম্পারেচার যদি তুমি বাড়িয়ে দাও তাহলে কিন্তু এই ব্যাপারটা হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে এই 3টা কন্ডিশন অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, ধাতু প্রকৃতি গঠন, আর হচ্ছে তোমার প্রতিটা পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, উষ্ণতা অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে এটি হ্রাস পায়। আয়নীয় বা তড়িৎ বিশ্লেষক দ্রবণের পরিবাহিতা নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। কি কি বিষয়? ফার্স্ট হচ্ছে সংযোজিত তড়িৎ বিশ্লেষকের প্রকৃতির উপর, অর্থাৎ যেই তড়িৎ বিশ্লেষকটা আমরা ইউজ করছি, ব্যবহার করছি, তার প্রকৃতি কেমন, সেটা মৃদু না সেটা হচ্ছে তীব্র, এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, তাই তো? উৎপন্ন আয়নের আকার আর তাদের দ্রাবকায়ন, ঠিক আছে, যেই আয়নটা উৎপন্ন হচ্ছে পজিটিভ নেগেটিভ যাই উৎপন্ন হোক না কেন, তার দ্রাবকায়নটা কেমন, তারপর দ্রাব্যের প্রকৃতি আর সান্দ্রতা, দ্রাব্যের প্রকৃতিটা কি, সে তার হচ্ছে ভিসকোসিটিটা কেমন, সে ব্যাপারটাও কিন্তু দেখতে হবে এক্ষেত্রে। তারপর তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব, উষ্ণতা, এটি কিন্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বেড়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত যে 5টা কন্ডিশন দেখলাম, এই 5টা কন্ডিশনই কিন্তু ইম্পর্টেন্ট দেখতে হবে, তাই তো? আয়নীয় দ্রবণের তড়িবাহিতাঙ্কের পরিমাপ, দেখো এক্ষেত্রে ফর্মুলা যেটা হয় আমাদের মনে রাখতে হবে, আর সমান সমান স্মলার L/A, তারপর L/, এ হয়, ঠিক আছে? জি স্টার সমান সমান কী হবে? L/A সমান সমান RK। তাহলে মনে থাকবে তো, কেটা কি? কেটা হচ্ছে আমাদের কোষ ধ্রুবক ডিভাইডেড বাই আর, যেটা জি স্টার ডিভাইডেড বাই আর আমরা লিখছি। দেখো মোলার পরিবাহিতাকে আমরা ক্যাপিটাল ল্যামডা এম দ্বারা, ক্যাপিটাল এটা কি বলো তো, এটাকে বলা হয় ল্যামডা। এই যে এটা হচ্ছে ল্যামডা, আর এটা স্মল ল্যামডা, তোমরা জানো এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা, মনে থাকবে তো? এটা ক্যাপিটাল ল্যামডা হয়। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা হয় আর এটা হচ্ছে আমাদের স্মল ল্যামডা হয়। তো ক্যাপিটাল ল্যামডা সাফিক্সে যদি আমরা এম লিখি তাহলে সেটা কিন্তু আমাদের মোলার পরিবাহিতাকে চিহ্নিত করে, যেটার ফর্মুলা হয় কাপ্পা/সি বা কে/সিও বলতে পারো। তো এক্ষেত্রে 1 মোল মিটার ইনভার্স 3 কত হয়? 1000 লিটার বাই মিটার কিউব ইন্টু মোলারিটি, অর্থাৎ মোল বাই লিটার, ঠিক আছে? এবার ল্যামডা সাফিক্স এম, ক্যাপিটাল ল্যামডা আর কি, তাহলে সিমেন্স কি হচ্ছে? সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, তাই তো? তাহলে সমান সমানের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা কি হচ্ছে? কাপ্পা সিমেন্স সেন্টিমিটার ইনভার্স ডিভাইডেড বাই 1000 লিটার বাই মিটার ইনভার্স 3 ইন্টু মোলারিটি। এটা কিন্তু সম্পর্কটা আমাদের হচ্ছে।
বা আরেকটা হতে পারে যে ল্যামডা এম সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স সমান সমান কাপ্পা সিমেন্স সেন্টিমিটার ইনভার্স 1000 সেন্টিমিটার কিউব বাই লিটার বাই মোলারিটি। মনে থাকবে তো? দেখো এই রিলেটেডই কিন্তু একটা অঙ্ক, 0.1 মোল লিটার ইনভার্স KCl অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ বিশিষ্ট কোনো পরিবাহিতা কোষের রোধ যদি 100 ওহম হয়, যদি কোষটিকে 0.02 মোল লিটার ইনভার্স গাঢ়ত্বযুক্ত পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়ে পূর্ণ করা হয়, পূর্ণ করলে কত হচ্ছে দেখো 520 রোধ হচ্ছে, তবে 0.02 মোল লিটার ইনভার্স KCl দ্রবণের পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা গণনা করতে হবে। 0.1 মোল লিটার ইনভার্স KCl দ্রবণের পরিবাহিতার মান কত দেওয়া আছে 1.29 সিমেন্স মিটার। দেখলে কোশ্চেনটা ভালো করে দেখো। চলো সলিউশনে যাচ্ছি। দেখো এই ক্ষেত্রে আমাদের কোষ ধ্রুবক যেটা হচ্ছে G স্টার পরিবাহিতা ইন্টু রোধ হয়, তো এই ক্ষেত্রে পরিবাহিতার মান তো কোশ্চেনে দেওয়াই আছে 1.29 অবশ্যই সিমেন্স পার মিটার, ইন্টু রোধের মান কত দেখো 100, প্রথমে 100 দেওয়া আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে 129 মিটার ইনভার্স, এবার মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে 1.29 সেন্টিমিটার আসবে। দেখো 0.02 মোল লিটার ইনভার্স KCl দ্রবণের পরিবাহিতা কী হবে কোষ ধ্রুবক বাই রোধ অর্থাৎ G স্টার ডিভাইডেড বাই রেট আর রেজিস্ট্যান্স যেটা, তাহলে এখানে G স্টারের মান আমাদের কত বেরোলো 1.29 সেন্টিমিটার ইনভার্স ডিভাইডেড বাই আর এর মান বসায় দাও, আর এর মান কত কোশ্চেনে ছিল 520, তাই তো? তাহলে বসিয়ে দাও, জাস্ট অ্যান্সার বেরিয়ে যাবে, তাহলে 0.248 সিমেন্স মিটার ইনভার্স বেরোলো। এবার আমরা যদি গাঢ়ত্ব বের করি তাহলে গাঢ়ত্ব আমাদের কত দেওয়া আছে যে 0.02 মোল লিটার ইনভার্স, বাস এখানে 1000 ইন্টু 0.02 মোল মিটার ইনভার্স 3 করো, তাহলে দেখবে 20 মোল মিটার ইনভার্স 3 পেয়ে যাবে, তাহলে গাঢ়ত্ব আমরা পেয়ে গেলাম। এবার মোলার পরিবাহিতা কি হয় ল্যামডা এম ইকুয়ালস টু কাপ্পা বাই সি হয়, তাই তো? এবার কাপ্পার মান আমরা কত পেয়েছি 0.248 10 ইনভার্স 3 সিমেন্স মিটার ইনভার্স ডিভাইডেড বাই কত বেরোলো গাঢ়ত্ব আমাদের 20, তাহলে জাস্ট কাটাকাটি করো দেখবে 124 ইন্টু 10⁻⁻4 সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স বেরোবে, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটার কটা স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, 4টে স্টেপে কিন্তু এই অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। দেখো এটা যদি তোমাদের এক্সামে থাকে তাহলে এটা অবশ্যই 3 মার্কসেরই দেবে, ওকে 3 মার্কেরই কিন্তু এই অঙ্কটা থাকবে, তো ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো, ঠিক আছে? 1 সেন্টিমিটার ব্যাস এবং 50 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট স্তম্ভে রক্ষিত 0.05 মোল লিটার ইনভার্স গাঢ়ত্ব বিশিষ্ট একটি NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের বৈদ্যুতিক রোধ কত বলেছে 5.55 ইন্টু 10³ ওহম, তাহলে দ্রবণটির রোধাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা কত হবে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে এক্ষেত্রে মনে রেখো ফর্মুলা হবে A = PR স্কোয়ার, অর্থাৎ এরিয়া সমান সমান হচ্ছে P বা রো বলতে পারো, রো আর স্কোয়ার হয়। এক্ষেত্রে রো এর মান 3.14 দেওয়া রয়েছে আর আর এর মান কত 0.5, এটা যেহেতু স্কোয়ার তাহলে স্কোয়ার করে দাও, তাহলে 0.785 সেন্টিমিটার স্কোয়ার হলো, তাহলে 0.785 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার আমাদের অ্যান্সার বেরোলো। এটা কিসের মান এরিয়ার মানটা বেরোলো। এবার এল দৈর্ঘ্য দেখো 50 সেন্টিমিটার কোশ্চেনে দেওয়া রয়েছে, সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করলে 0.5 মিটার হয়। এবার আর সমান সমান তাহলে রো এল বাই এ, এটা তো আমাদের ফর্মুলা তোমরা বুঝেই গেছো, তাই তো? এক্ষেত্রে আমরা রো এর মানটা বের করবো, তাহলে রো সমান সমান আর এ ডিভাইডেড বাই এল হবে, তাহলে আর এর মান কত পেলাম আমরা 5.55 ইন্টু 10⁻³ ওহম ইন্টু এর মান 0.785 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই কত করবে 50, যদি করো তাহলে দেখবে অ্যান্সার আসবে 87.135 ওহম সেন্টিমিটার। এবার আমাদের এক্ষেত্রে কাপ্পার মান বের করতে বলছে অর্থাৎ পরিবাহিতা, তো পরিবাহিতা সমান সমান কী হয় 1/ρ হয়, তাহলে 1/ জাস্ট রো এর মানটা বসিয়ে দাও কত 87.135 সিমেন্স সেন্টিমিটার ইনভার্স, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 0.01148 সিমেন্স সেন্টিমিটার ইনভার্স, তাহলে বুঝা গেল তো? এবার মোলের পরিবাহিতা, তো মোলের পরিবাহিতা মানে ল্যামডা এম, তাহলে কাপ্পা ইন্টু 1000 বাই সি হয়, ঠিক আছে? সেন্টিমিটার স্কোয়ার এককগুলো মাস্ট বি মনে রাখবে, এককগুলো কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক আছে? তাহলে 0.01148 সিমেন্স সেন্টিমিটার ইনভার্স ইন্টু হচ্ছে কত যে 1000 ডিভাইডেড বাই আমাদের অ্যান্সার কত বেরোলো এটা 0.05 মোল, যেটা গাঢ়ত্বের মানটা দেওয়া রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত বেরোলো 229.6 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, ঠিক আছে? এবার দেখো গাঢ়ত্বের সঙ্গে পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে যে পরিবর্তন সেটা আমাদের জানতে হবে। তো তীব্র আর মৃদু উভয় তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে গাঢ়ত্ব হ্রাসের সঙ্গে পরিবাহিতা সর্বদা হ্রাস পায়। দেখো তীব্র তড়িৎ বিশ্লেষণ মৃদু তড়িৎ বিশ্লেষণ তোমরা জানো, তীব্র তড়িৎ বিশ্লেষণ যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড NaCl,
দেখো যে সমস্ত যৌগগুলো কি করবে জলীয় দ্রবণে যখন আমরা দেব তারা প্রচুর পরিমাণে বা অত্যাধিক পরিমাণে কি করবে ক্যাটায়ন বা অ্যানায়ন বা এক কথায় বলতে গেলে আয়ন দিবে, তাদেরকে আমরা বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি, যে সমস্ত যৌগগুলো আমরা যদি জলে দ্রবীভূত করি, তাই তো, তারা কি করবে খুবই কম সংখ্যক অ্যানায়ন বা ক্যাটায়ন বা আয়ন দেবে, তাদের আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলি। তীব্রর মধ্যে যেমন সোডিয়াম ক্লোরাইড গেল, তাই তো, NaCl এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা তীব্রর মধ্যে পড়বে। আর মৃদুর মধ্যে কি পড়বে বলো তো, চিনি, তাই তো, চিনি হচ্ছে তোমাদের মৃদুর মধ্যে পড়বে। তাহলে তীব্র আর মৃদু উভয় তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যদি গাঢ়ত্ব হ্রাস হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে পরিবাহিতাও কি হয়ে যাবে, হ্রাস হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে দেখো একটা কমলে আরেকটাও কমছে, তাহলে এটা কি সম্পর্ক, আমরা বলতে পারি সমানুপাতিক সম্পর্ক বা সরল সম্পর্ক, তাই তো। এক্ষেত্রে G = কাপ্পা A/L = কাপ্পা। একটি প্রদত্ত গাঢ়ত্বে কোনো দ্রবণের মোলার পরিবাহিতা বলতে কি বোঝায়, একক দূরত্বে রক্ষিত যে A প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটো তড়িৎদ্বার রয়েছে, সেই দুটো তড়িৎদ্বারের মধ্যে রক্ষিত 1 মোল তড়িৎ বিশ্লেষ্যযুক্ত আয়তন দ্রবণের পরিবাহিতাকে বোঝাবে। যেমন এক্ষেত্রে λ∈m মোলার পরিবাহিতা সমান কি কাপ্পা A/L সমান আমরা কে লিখছি, দেখো এক্ষেত্রে কি হলো, এলটাকে 1 ধরে নিলাম আমরা আর এটাকে ভি ধরে নিলাম, A = ভি আর L = 1। তাহলে 1 মোল তড়িৎ বিশ্লেষ্যযুক্ত দ্রবণের আয়তন কি হচ্ছে আমাদের λm = কাপ্পা ভি হচ্ছে। তাহলে দ্রবণের গাঢ়ত্ব হ্রাসের সাথে সাথে মোলার পরিবাহিতা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। কারণ কি 1 মোল তড়িৎ বিশ্লেষ্যযুক্ত দ্রবণের যে মোট আয়তন সেটা ভি, এক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাই তো। তাহলে দেখা গেছে কি লঘুতাপ বৃদ্ধির সাথে কি হয়, কাপ্পা এর মানের হ্রাসের প্রভাব থেকে আয়তন বৃদ্ধিজনিত প্রভাব কিন্তু অনেক বেশি হয়। তাহলে মনে থাকবে তো, সম্পর্কগুলো খুব ভালো করে দেখবে, ঠিক আছে, সম্পর্ক রিলেটেড কিন্তু প্রশ্ন হতে পারে। এরপরে নেক্সট দেখো একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং পটাশিয়াম ক্লোরাইডের তীব্র তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণের যে মোলার পরিবাহিতা সেটার হচ্ছে সম্পর্ক। এক্ষেত্রে লক্ষ্য করো আমরা এক্স অক্ষ বরাবর কি নিয়েছি, C⁻½ মোল লিটার ½ আর এক্ষেত্রে আমরা λm এর মানটা নিয়েছি। তো এক্ষেত্রে দেখো তুমি যদি এটা ভাবো, এটা হচ্ছে আমাদের মৃদুর ক্ষেত্রে গ্রাফশিটটা এরকম আসছে, আর যেটা হচ্ছে তীব্রর ক্ষেত্রে কিন্তু এরকম আসছে। KCl এটা একটা কি, এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড মৃদু। তাহলে এক্ষেত্রে লেখচিত্রগুলো ভালো করে দেখবে, ঠিক আছে, লেখচিত্র দিয়ে তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। তাহলে দেখলে তো লেখচিত্রটা। এরপরে দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধির সাথে সাথে λm কি হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেখো ধীরে ধীরে, গ্রাফশিটটা দেখো ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ হচ্ছে, তাহলে বাড়ছে। তো এক্ষেত্রে λm = λ⁻0m মাইনাস হচ্ছে AC½ এটা হচ্ছে। কোরলাসের সূত্রানুসারে কোনো তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের মোলার পরিবাহিতাকে উহার সংগঠক ক্যাটায়ন আর অ্যানায়নের মোলার আয়নীয় পরিবাহিতার যোগফল রূপে কিন্তু প্রকাশ করা হয়। আমি বললাম কোরলাসের সূত্র অনেক ইম্পর্টেন্ট, দেখো ভালো করে দেখবে। দেখো যেমন ধরো একটা রয়েছে λ0m NaCl, ঠিক আছে, এক্ষেত্রে স্মল ল্যামডা যখন এটা ভাঙবে, আমরা তো জানি যে NaCl কি করে ভাঙে, Na+Cl- এটাই তো ভাঙে, তাই তো। তো এক্ষেত্রে জাস্ট λ0m NaCl রয়েছে, তুমি এক্ষেত্রে ক্যাপিটাল ল্যামডা প্রথমত হবে, সমান যখন দেবে তখন স্মল ল্যামডা আসবে, স্মল λ⁻0 সাফিক্সে হবে Na+, আর একটা তৈরি হবে λ0Cl-। তাহলে দেখলে তো, তাহলে এটা কিন্তু আমাদের করতে হবে। মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিডের ন্যায় মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বেশি গাঢ়ত্বে বিয়োজন মাত্রা কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। আর এই সমস্ত তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে লঘুকরণের সাথে λm এর পরিবর্তনের কারণ হলো বিয়োজন মাত্রা বৃদ্ধি পাওয়া। তো এক্ষেত্রে আলফা = λm/λ0m বা λ0m লিখতে পারো। তাহলে K = আমাদের C⁴ ডিভাইডেড বাই 1 - আলফা বেরোচ্ছে, এগুলো ফর্মুলা। এবার দেখো কোরলার সূত্রের প্রয়োগ যদি বলো, প্রয়োগটা কি, আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোরলাসের সূত্রটি ব্যবহার করে কোনো আয়নের λ0 মান হতে পারে তড়িৎ বিশ্লেষ্যে λ0m গণনা করা সম্ভব। যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিডের ন্যায় মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে যদি কোনো প্রদত্ত গাঢ়ত্বে C তে λ0m এবং λm এর মান জানা থাকে, তাহলেই কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন ধ্রুবক যেটা রয়েছে সেটার মান প্রয়োগ করতে বা বের করতে পারবো, ঠিক আছে। দেখো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলবো আমি। কোরলাসের থিওরি বা বিবৃতিটা তো ইম্পর্টেন্টই, প্রয়োগও ইম্পর্টেন্ট, আর এই রিলেটেড ম্যাথ অবশ্যই করে যাবে, ঠিক আছে। তো দেখো আমি জাস্ট এক্ষেত্রে প্যাটার্ন কভার করব, তোমরা এই রিলেটেড প্র্যাকটিস করে যাবে, দেখবে পরীক্ষায় পেয়ে যাবে।
আর হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আমি তো বললামই যে তোমাদের আরও যে নেক্সট 5টা চ্যাপ্টার রয়েছে সেই 5টা চ্যাপ্টারও নিয়েও কিন্তু আমি আসবো। থিওরির পাশাপাশি তোমাদের কিন্তু এই চ্যাপ্টার রিলেটেড অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড কোশ্চেন অ্যানালাইসিস করা হবে। কোশ্চেন, তারপর যেটা রয়েছে কোশ্চেন সেট, তারপর বোর্ডের যে স্যাম্পল কোশ্চেন পেপার সেগুলো মানে সম্পূর্ণ কভার করা হবে এই চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আর প্রচুর ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। আর হ্যাঁ, আমরা যেমন তোমাদের জন্য এত পরিশ্রম করছি, তো অবশ্যই আমরাও আশা রাখবো তোমরাও যাতে আমাদের পাশে থাকো। ঠিক আছে? ওকে, দেখো সলিউশনটা কী হবে। তো NaCl, HCl, NaAC এর ক্ষেত্রে λ0m এর মান যথাক্রমে কোশ্চেনে তোমাদের দেওয়াই থাকবে। এক্ষেত্রে 126.4 বলেছে, 425.9 বলেছে, আর হচ্ছে 91.0 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এক্ষেত্রে আমাদের λ0 এর মান গণনা করতে হবে। তো ফার্স্ট কিছুই না, প্রথমত আমাদের HAC এটাকে ভেঙে লিখতে হবে। তো এক্ষেত্রে λ0m HAC জাস্ট কি লিখবে জাস্ট ভেঙে দাও, তাহলে স্মল λ0 এক্ষেত্রে কি H প্লাস ভাঙবে আর AC মাইনাস ভাঙবে, এগুলো তো তোমরা জানোই। তাহলে জাস্ট H প্লাস লিখে দিলে প্লাস A λ0 AC মাইনাস লিখে দিলে। বুঝলে এই ব্যাপারটা? এবার লক্ষ্য করো, এক্ষেত্রে আমাদের কিন্তু কি রয়েছে কোশ্চেনে, NaCl রয়েছে আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড রয়েছে। আমরা কাজ করলাম কি নিয়ে? কাজ করলাম আমরা, তাহলে দেখো এক্ষেত্রে আমরা λ0H প্লাস প্লাস হচ্ছে λ0 Cl মাইনাস, আর এক্ষেত্রে দেখো এই পার্টটা তো ফিক্সডই থাকবে আমাদের, তাই না? এবার তুমি যদি লক্ষ্য করো এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তাহলে এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে কিন্তু আলটিমেট আমাদের এই পার্টটাই থাকছে, তাই না? তাহলে এইভাবেই তোমাদের কোশ্চেনে দেখতে হবে কি কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেওয়া আছে। সিমিলার হয়তো কিন্তু তোমাদের সেকেন্ড পার্টে বা সেকেন্ড স্টেপে কী করতে হবে, ওই অনুসারেই ইকুয়েশনটাকে বানিয়ে নিতে হবে, যাতে তোমরা পরে এই যে থার্ড স্টেপটা রয়েছে এটা করতে পারো। তাহলে বুঝলে তো, এটা কিন্তু নিজের থেকেই করতে হবে। তাহলে এক্ষেত্রে λ0m HCl, তাহলে H প্লাস Cl মাইনাস, তাহলে এটা কি হবে আমাদের, এই যে এই পার্টটা অ্যাড হয়ে গেল। তারপর এক্ষেত্রে Na প্লাস AC মাইনাস এটাও অ্যাড হয়ে গেল। তারপর হচ্ছে MNaCl এটাও কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। একদম সোজা অঙ্ক। এবার জাস্ট তুমি মানগুলো বসিয়ে দাও। দেখো NaCl এর মান কত? আচ্ছা, প্রথমত HCl রয়েছে, HCl এর মান কত? 4.425.9 বাস বসাও। আর λ0m NaAC এর মানটা কত দেওয়া রয়েছে? 91.0 বাস বসিয়ে দাও। মাইনাস হচ্ছে 126.4 বাস বসাও। সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত এলো? 390.5 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, খুবই সোজা আর ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে দেখো নেক্সট আরেকটা অঙ্ক রয়েছে, 0.001028 মোল লিটার ইনভার্স অ্যাসিটিক অ্যাসিডের পরিবাহিতা কত বলেছে? 4.95 × 10⁻⁵ সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। যদি অ্যাসিটিক অ্যাসিডের λ0m এর মান কত? 390.5 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স হয়, তবে এর বিয়োজন ধ্রুবকের মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে জাস্ট কিছু না, λm সমান কী হয়? কাপ্পা বাই সি হয়। তো এক্ষেত্রে কাপ্পার মান কত দেওয়া আছে? দেখো কোশ্চেনে 4.95 × 10⁻⁵ সিমেন্স সেন্টিমিটার ইনভার্স দেওয়া রয়েছে, আর গাঢ়ত্বের মান 0.001028। ওকে, ইন্টু কত হবে? 1000 হবে। বাস করো, দেখবে 48.15 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স চলে এলো। এবার আলফা সমান কী হবে? λm ডিভাইডেড বাই λ0m বা λ0m, এটাই তো। তাহলে λm এর মান আমরা পেয়ে গেলাম কত? 48.15, আর ডিভাইডেড বাই λ0m এর মান দেখো কোশ্চেনে কত দেওয়া আছে? 390.5 বাস বসিয়ে দাও, দেখবে 0.1233 অ্যান্সার চলে আসবে। তাহলে আলফার মানও আমরা পেয়ে গেলাম। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফর্মুলা, কি হয়? কাপ্পা সমান সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা হয়, তাই তো। এবার জাস্ট বসিয়ে দাও মানগুলা। সি এর মান কত ছিল? 0.001028 মোল লিটার ইনভার্স, ইন্টু দেখো আলফার মান কত ছিল? 0.1233 হোল স্কোয়ার। এক্ষেত্রে ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা করতে হবে, তাহলে 1 মাইনাস আলফার মান কত পেলাম আমরা? 0.1233। বাস বসাও, দেখবে 1.78 × 10⁻⁵ মোল লিটার ইনভার্স, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটা ঠিকই অনেক বড়, কিন্তু মজাদার, ফর্মুলা জানলে করতে পারবে, তাই তো। সেই জন্য বলছি ফর্মুলাগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর অঙ্কগুলোও কিন্তু ভালো করে দেখবে। ওকে, আর অবশ্যই প্র্যাকটিসের তো দরকার, প্র্যাকটিস না করলে তো ভুলে যাবে, তাই না? সেজন্য ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের সূত্রাবলী। ফার্স্ট যেটা ল, সেটা কি? তড়িৎ প্রবাহের ফলে সংগঠিত তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎদ্বারে যে পরিমাণ রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের যেটা দ্রবণ বা গলিত অবস্থায় হতে পারে, মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণের সঙ্গে সমানুপাতিক হয়। আর সেকেন্ড লতে বলেছে
বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ পদার্থ মুক্ত হয় সেগুলি তাদের রাসায়নিক তুল্যাঙ্ক ভার, ধাতুর পারমাণবিক ভর ভাগ ক্যাটায়নের বিজারণের প্রয়োজনীয় ইলেকট্রন সংখ্যা এর সমানুপাতিক হয়। তাহলে ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট, ফ্যারাডের সূত্র থেকে কোশ্চেন আসতেই পারে। তাহলে কিউ সমান সমান আইটি হয়, কিউ বলতে কুলম এককে, আই বলতে অ্যাম্পিয়ার এককে, টি বলতে সেকেন্ড এককে প্রকাশিত হয়। তাহলে ফর্মুলাটি কি? ফর্মুলাটা হলো কিউ সমান সমান আইটি। ঠিক আছে, কিউ সমান সমান আইটি হচ্ছে এটা আমাদের ফর্মুলা। তো অবশ্যই ভালো করে দেখো। এরপরে দেখো এই যে থিওরি রিলেটেড অঙ্ক, কপার সালফেটের CuSO4 জানো কপার সালফেটের সংকেত। একটি দ্রবণকে 10 মিনিট ধরে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দ্বারা তড়িৎ বিশ্লেষ্য করা হলো ক্যাথোডে সঞ্চিত কপারের ভর কত হবে? খুবই সোজা একটা অঙ্ক। দেখো এক্ষেত্রে টি এর মান কত হয়ে গেল? 600 সেকেন্ড হয়ে গেল। আধান সমান সমান কত? প্রবাহিত তড়িৎ ইন্টু সময়, তাই তো? তাহলে 1.5 অ্যাম্পিয়ার ইন্টু 600 সেকেন্ড। 600 কেন হলো? দেখো এখানে 10 রয়েছে। এবার 1 মিনিট সমান সমান কত সেকেন্ড হয়? এটা তোমরা সবাই জানো, বাচ্চাদের প্রশ্ন। তাহলে 1 মিনিট সমান সমান কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড, তাই তো? এবার তাহলে এখানে 10 রয়েছে, তাহলে 10 মিনিট কত হবে? অবশ্যই 600 হবে। এভাবেই 600 সেকেন্ড এসেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে প্রবাহিত তড়িতের মান কত? 1.5 অ্যাম্পিয়ার, আর সময় হচ্ছে আমাদের 600। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের কত বেরোলো? 900 সিসি। ঠিক আছে, এবার এক্ষেত্রে দেখো কপার সালফেটের কথা বলেছে। তো কপার সালফেটের যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে Cu2 প্লাস অ্যাকোয়াস প্লাস 2E মাইনাস হবে। তো এক্ষেত্রে কিন্তু কপার বেরিয়ে আসবে। তাহলে 1 মোল বা 63 গ্রাম তামা সঞ্চিত হওয়ার জন্য কত? 2F অর্থাৎ 2 ফ্যারাড বা 2 ইন্টু 96,487 কুলম আধানের প্রয়োজন হয়। তাহলে 900 সি আধান প্রবাহিত হলে সঞ্চিত তামার পরিমাণ কত হবে? 63 গ্রাম মোল ইনভার্স ইন্টু 900 সি ডিভাইডেড বাই কত হবে আমাদের? 2 ইন্টু 96,487 কুলম মোল ইনভার্স। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে আমাদের 0.2938। দেখো এই যে ফ্যারাডের মানটা রয়েছে না, এফ এর মানটা, এটা কিন্তু 96,500 লেখা হয়। তাহলে আবার বলো না পরে যে মিস বা দিদি এক্ষেত্রে এটা কেন লেখা হয়েছে 96,487? এটা অ্যাপ্রক্সিমেট, এটাও ধরা হয়। তো দুটোর মধ্যে একটা লিখলেই হলো, ঠিক আছে? কিন্তু তোমরা এক্সামে এটাও লিখবা বা এটাও লেখো, কোনো ব্যাপার না, একটা লিখলেই হলো। এটা অ্যাপ্রক্সিমেট একটা মান আসতে পারে, তাই তো? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের কত হলো? 0.2938 গ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু সোজাই, খালি স্টেপগুলো ভালো করে দেখবে। ওকে, এরপরে দেখো প্রাইমারি বা প্রাথমিক ব্যাটারি। প্রাইমারি ব্যাটারিতে বিক্রিয়া একবারই সংগঠিত হবে, ঠিক আছে? তাহলে মনে থাকবে প্রাইমারি মানে 1 ডিগ্রি, মানে একবারই। কিছু সময় ধরে ব্যবহার করার পর ব্যাটারিটি নিঃশেষিত হয়ে যাবে, যাকে পুনরায় আর ব্যবহার করা যাবে না। এই ধরনের ব্যাটারি সব থেকে পরিচিত উদাহরণ যেমন ড্রাই সেল। যেমন দেখবে তোমরা রিমোটে ব্যাটারি ভরো, তাই তো? রিমোটের ব্যাটারি যখন শেষ হয়ে যায় তখন কী করো? পুরো জোরে জোরে পিটাও বা রোদে দাও, কিন্তু কিছু হয় কি? হয় না, নতুন ব্যাটারি লাগাতে হয়। তাহলে ওটা ব্যাটারি কি শেষ? তাহলে ওটাকে আমরা কিন্তু প্রাইমারি বা প্রাথমিক ব্যাটারি বলছি। জিঙ্ক মার্কারি সংকর ধাতু নির্মিত অ্যানোড এবং AgO ও কার্বনের লেই দ্বারা নির্মিত ক্যাথোড নিয়ে তড়িৎ বিশ্লেষ্য রূপে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড আর জিঙ্ক হাইড্রোক্সাইডের লেই ব্যবহার করা হলে কোষ্ঠীর তড়িৎদ্বার বিক্রিয়াগুলি নিচে দেওয়া। অর্থাৎ এই কন্ডিশনগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়াটা কী হবে? দেখো এক্ষেত্রে জিঙ্ক ব্র্যাকেটে Ag, ঠিক আছে, Hg প্লাস হচ্ছে 2OH মাইনাস। এক্ষেত্রে জিঙ্ক অক্সাইড তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে, 2 অণু ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। অ্যানোড বিক্রিয়াটা AgO প্লাস জল নিচ্ছ প্লাস হচ্ছে 2E মাইনাস নিচ্ছ, তাহলে এক্ষেত্রে Ag ব্র্যাকেটে I, ওকে, প্লাস হচ্ছে আমাদের 2 অণু OH মাইনাস তৈরি হচ্ছে। তাহলে মাথায় থাকবে দুটোই বিক্রিয়া। তাহলে বিক্রিয়াগুলো দেখলে তো? তাহলে অ্যানোডে কী হলো? AgO প্লাস H2O প্লাস 2E মাইনাস, এক্ষেত্রে AgI আর 2 অণু OH মাইনাস। এবারে দেখো সেকেন্ডারি ব্যাটারি বা গৌণ ব্যাটারি। একটি সেকেন্ডারি কোষকে ব্যবহার করার পর বিপরীত দিক থেকে বিদ্যুৎ পাঠিয়ে পুনরাহিত করে পুনর্ব্যবহারযোগ্য করা হয়। একটি উত্তম সেকেন্ডারি কোষ বহু সংখ্যক বার আহিত এবং অনাহিত চক্রের মধ্যে দিয়ে কার্যক্ষম থাকে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ সেকেন্ডারি কোষ যেমন লেড সঞ্চয়ক ব্যাটারি, যেটি সাধারণত কিসে ব্যবহার করা হয় বলতো? যানবাহনে, ইনভার্টারে এগুলো ব্যবহার করা হয়। আমরা সেকেন্ডারি বা গৌণ ব্যাটারি যানবাহন বা ইনভার্টারে কিন্তু ইউজ করি। এটি লেড অ্যাসিড আর হচ্ছে লেড ডাইঅক্সাইড, যেটা PbO2 পূর্ণ লেডের জালি বিশিষ্ট ক্যাথোড নিয়ে গঠিত হয়। 38% সালফিউরিক অ্যাসিড দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এক্ষেত্রে ইউজ করা হয়। ব্যাটারি চলাকালীন সময়ে কোষ বিক্রিয়াগুলিকে নিম্নরূপে প্রকাশ করা হয়। যেমন ধরো অ্যানোডে কি? লেড ব্র্যাকেটে সলিড প্লাস SO4 2 মাইনাস অ্যাকোয়াস। এক্ষেত্রে কি তৈরি হচ্ছে? PbSO4 সলিড আর হচ্ছে 2E মাইনাস। এটা গেল অ্যানোডের বিক্রিয়া। ক্যাথোডের বিক্রিয়া হবে আমাদের PbO2 ব্র্যাকেটে সলিড প্লাস SO4 2 মাইনাস অ্যাকোয়াস প্লাস 4H প্লাস অ্যাকোয়াস প্লাস 2E মাইনাস। এক্ষেত্রে তৈরি হচ্ছে আমাদের PbSO4 সলিড প্লাস হচ্ছে 2 অণু জল।
ঠিক আছে, অর্থাৎ অ্যানোড আর ক্যাথোড আর অ্যানোডে মিলিয়ে যদি সামগ্রিক বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে লেড প্লাস PbO2 ব্র্যাকেটে সলিড প্লাস 2H2SO4 অ্যাকোয়াস, এখান থেকে আরও 2PbSO4 সলিড প্লাস 2 অণু জল, এটা কিন্তু আমাদের তৈরি হচ্ছে। তড়িৎ রসায়ন অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের এই পরীক্ষায় অর্থাৎ 4th সেমিস্টারের টোটাল মার্কস থাকবে 5। তাহলে এখানকার গুরুত্বপূর্ণ যে টপিক সেই টপিকগুলো কিন্তু কভার করলাম। তো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ডের মধ্যে অনেক বেশি পরিমাণে শেয়ার করে দিও। আর খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর হ্যাঁ, আমি যেটা বলছি তোমাদের এরপরে কেমিক্যাল কাইনেটিক্স, D&A ব্লক এলিমেন্ট, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, অ্যালডিহাইড চ্যাপ্টার, তারপর নাইট্রোজেন চ্যাপ্টার, সম্পূর্ণ চ্যাপ্টারগুলো কিন্তু আমি নিয়ে আসবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আর শেয়ার করে দাও। খুব ভালো থেকো।